নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য একটি দুর্দান্ত ক্রাইম থ্রিলার গল্প, মুকুট রায়ের কলমে গোয়েন্দা যখন খুনি হয়। গল্প পাঠে মৃন্ময় মান্না, প্রবীরের ভূমিকায় ঋতম, সুবীরের ভূমিকায় জয় ভট্টাচার্য, দিলীপের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, তরুণের ভূমিকায় সুদীপ্ত সরকার, সরলবাবুর ভূমিকায় জয় দাস ও বিজয়ার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, মুকুট রায়ের কলমে গোয়েন্দা যখন খুনি হয়। মানুষেরা সাধারণত পরিচিত কেউ খুন হলে কিংবা খুন করার হুমকি পেলে অথবা কোনো গুরুতর সমস্যায় পড়লেই তখন গোয়েন্দার শরণাপন্ন হয়। কিন্তু কোনো জায়গায় যদি খুনি গোয়েন্দার ছদ্মবেশ ধরে এসে খুন করে যায়, তখন লোকেদের কোনো উপায় থাকে কি? এরকমই একটা আপাত দৃষ্টিতে কুলকিনারাহীন কেস সম্প্রতি সুবীর এবং প্রবীরের কাছে এসেছে। অবশ্য তাদের কাছে কোনো পুলিশ কেস সরাসরি আসার কোনো কথাই নয়, সেই জন্য এই কেসটাও সরাসরি তাদের কাছে আসেনি। প্রাত্যহিক প্রাতরাশের টেবিলে বসে সুবীর ও প্রবীর সেদিনকার খবরের কাগজ হাতে ভবানীপুর থানার ইন্সপেক্টর ও তাদের ঘনিষ্ঠ বন্ধু দিলীপ দত্তের সঙ্গে গুলতানি করছিল। হঠাৎ একটা খবর তাদের দৃষ্টি আকর্ষণ করল। খবরটার হেডলাইনটা ছিল এই রকম: গোয়েন্দা সেজে খুনি খুন করে গেছে, সমাধান করতে গিয়ে পুলিশ অকুলে পড়েছে। কাব্য করে হেডলাইনটা লেখা হয়েছিল, বেশ বোঝাই যায়। চা পান করার সময় খবরের কাগজে হেডলাইনে চোখ বুলিয়ে প্রবীর কৌতূহলী হলেও আগ বাড়িয়ে দিলীপকে কিছু জিজ্ঞাসা করেনি। দিলীপ শতপ্রণোদিত হয়ে প্রবীরকে বলছিল, হাসি দিদি সমস্যা সমাধানের পর থেকে তো তোমরা দুজনই অলস জীবন যাপন করছো। একটা নতুন ধরনের কেসের ব্যাপারে তোমরা মাথা ঘামাতে রাজি আছো কি? তখন সুবীর বলেছিল, আমার মনে হয় কলকাতার পুলিশই এই কেসের সহজেই সমাধান করে ফেলবে, আমাদের মাথা ঘামাতে হবেই না। লেক থানা ইন্সপেক্টর তরুণ দত্ত এই কেসের সমাধান করবে কি? এমন জটিল কেস কিভাবে এগোবে কিছুই বুঝতে পারছে না। যাবে নাকি কেসটা নিজের চোখে দেখে তরুণ দত্ত একটু সাহায্য করতে? কথা শুনে প্রবীর বলল, আগে তো আসল ঘটনাটা শোনা যাক, তারপর না হয় ঠিক করা যাবে এই কেসের সমাধানের জন্য আমরা তরুণবাবুকে কোনো সাহায্য করতে পারবো কিনা। দিলীপ তখন বলতে শুরু করলো, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে লেকের পাশ দিয়ে যে রাস্তাটা সাউদার্ন অ্যাভিনিউর দিকে বেরিয়ে গেছে, সেই পথে কিছুটা গেলেই পড়ে মেনকা সিনেমা হল। এই মেনকা সিনেমা হল ছাড়িয়ে দুটো বাড়ি পেরিয়ে সামনে একটা বাগান ঘেরা বিশাল বাড়ি, যার গেটে পাথরের খোদাই করা নেম প্লেট, যাতে লেখা এসকে রায় আইসিএস। কিন্তু কে এসকে রায়, যার এই প্রাসাদোপম অট্টালিকা লোকের মনে বাড়ির প্রতি বা মালিকের প্রতি সম্ভ্রম জাগায়? আমরা নেতাজি মানে সুভাষচন্দ্র বসুকেই জানি, যিনি বিলেতের আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও লোভনীয় চাকরি এবং বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ ছেড়ে দিয়ে দেশের মঙ্গল সাধনে নিজেকে ব্রতী করেছিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর এই দৃষ্টান্তে উদ্বুদ্ধ হয়ে আরও যে কত মহান পুরুষ লোভনীয় চাকরির সুযোগ ছেড়ে দিয়ে নিজেদের জীবন দেশের কাজে উৎসর্গ করেছিলেন, তার বিবরণ আমরা ইতিহাসে লিপিবদ্ধ না পেলেও কিছু লোকের হৃদয়ে তাঁদের আসন স্থায়ীভাবে পাতা হয়েছিল। আর এইরকমই একজন মহান পুরুষ ছিলেন এই এসকে রায়, যার পুরো নাম ছিল সুধীন্দ্র কুমার রায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সুধীন্দ্র কুমার রায়ের তফাৎ এটাই ছিল যে সুধীন্দ্র কুমার রায় আইসিএস পাশ করে চাকরিতে যোগদান করা সত্ত্বেও 1919 সালে যখন জালিয়ানওয়ালা বাগে গণহত্যাকাণ্ডের জন্য ভারতবর্ষে ধিক্কার ও প্রতিবাদের ঝড় উঠেছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন, তখন প্রতিবাদস্বরূপ এই সুধীন্দ্র কুমার রায় তার আইসিএস এর চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন।
পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেও অংশগ্রহণ করেন এবং অনেকবার কারাবরণ করেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তখন কিছু তৎকালীন ক্ষমতালোভী নেতাদের খাওয়া খাওয়াই দেখে সুধীন্দ্র কুমার রায় রাজনীতি থেকে সরে এসে কুটির শিল্পের মাধ্যমে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেন। তার একমাত্র ছেলে সুবোধচন্দ্র রায় কিন্তু বাবার পথ অনুসরণ না করে সুবিধার সদ্ব্যবহার করে জীবনে উন্নতি করার পক্ষপাতী ছিলেন। তিনি বাবার আদর্শে অনুপ্রাণিত না হয়ে বাবার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের ইতিহাসকে সুচারুভাবে নিজের কাজে লাগিয়ে প্রথমে বিধায়ক ও পরে সাংসদ ও প্রতিমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যেমন নেতাদের নৈতিক ও অনৈতিক অনেক কাজই করতে হয়, তেমন সুবোধচন্দ্র রায় অনৈতিক কাজের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন এবং তার পৈতৃক বাড়িটার শ্রীবর্ধন করেন। এই সময় দুর্জনের বক্তব্য অনুযায়ী তিনি কয়েকটা ব্যাংক ডাকাত দলের পৃষ্ঠপোষকতা করে নিজের ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে তোলেন। এই পর্যন্ত সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ তিনি কোনো অজ্ঞাত পরিচয়ের লোক কিংবা দলের কাছ থেকে হুমকি চিঠি পেতে আরম্ভ করেন, যারা তার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, নইলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। সুবোধবাবু যে ধনরাশি একত্র করেছিলেন তা কিন্তু এত সহজে হাতছাড়া করতে তিনি রাজি হননি এবং তাকে হুমকি দেওয়া লোককে খুঁজে বের করার জন্য প্রখ্যাত গোয়েন্দা প্রখর রুদ্রকে এই কাজের ভার দেন। প্রখর রুদ্র তার বাড়িতে এসে সরজমিনে তদন্ত এবং উপস্থিত লোকেদের জবানবন্দি নিয়ে সুবোধবাবুকে আশ্বস্ত করেন যে অপরাধীকে তিনি খুব শীঘ্রই ধরে দেবেন। সুবোধবাবু কিছুটা মানসিকভাবে চাপমুক্ত হন। কিন্তু এই ঘটনার এক সপ্তাহ পরে সুবোধবাবুকে তাঁর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় এবং ময়না তদন্তের রিপোর্টে জানা যায় যে তিনি খুন হয়েছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, তাঁর মৃত্যুর পর থেকে কিন্তু এই গোয়েন্দা প্রখর রুদ্রকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। পরে কিন্তু পুলিশ তদন্ত করে জানতে পারে যে গোয়েন্দা প্রখর রুদ্রের ছদ্মবেশে যে এসেছিল সে আসলে প্রখর রুদ্র ছিলই না, কারণ আসল প্রখর রুদ্র তখন অন্য একটা তদন্তের প্রয়োজনে থাইল্যান্ডে গিয়েছিলেন, ভারতবর্ষে ছিলেনই না। সবার মনে এখন একটাই প্রশ্ন ভিড় করেছে যে প্রখর রুদ্রের ছদ্মবেশে যে এসেছিল সে আসলে কে ছিল। প্রবীর এতক্ষণ এক মনে ইন্সপেক্টর দিলীপ দত্তের কথা শুনছিল, কোনো কথা বলেনি। দিলীপ দত্ত থেমে যখন জিজ্ঞাসা করল, এখন শুনলে তো ঘটনাটা, এবার বলো ঘটনাস্থলটা দেখে এই ইন্সপেক্টর তরুণ দত্তকে তুমি সাহায্য করতে রাজি আছো কিনা? দিলীপ দা, এখন আমরা এরকম অলস জীবনই যাপন করছি, হাতে কোনো কাজ নেই। সেদিক দিয়ে দেখতে গেলে তরুণবাবুকে সাহায্য করতে রাজি না হওয়ার কোনো কারণই নেই, কিন্তু কথাটা তা নয়। এই সুবোধকান্তি রায়ের হত্যার ব্যাপারে আমার আরও অনেক কিছু জানার আছে। কৌতূহল সম্পূর্ণ না হলে আমি কেসটাকে নেব কি না সেটা কোনো বিবেচনা করতে পারছি না। দিলীপ দত্ত প্রবীরের দিকে তাকিয়ে বলল, আমার যতটুকু জানা ছিল তা বলেছি, তারপরে যদি তোমার কিছু জিজ্ঞাসা থাকে তাহলে শুনি সেটা। আমার যদি জানা থাকে তাহলে এখনই বলে দেব, আর জানা না থাকলে জেনে তোমায় জানিয়ে দেব। এখন বলো তোমার আর কি জানার আছে। আমার প্রথম প্রশ্ন, প্রখর রুদ্র একজন নামকরা গোয়েন্দা, তার ছদ্মবেশে কেউ এসে খুন করে চলে গেল, কেউ বুঝতেও পারল না যে যেই মানুষটা এসেছিল সে প্রখর রুদ্র নয়, সেটা কীরকম করে হয়? প্রখর রুদ্রের বাড়িতে পুরনো আমলের কেউ নিশ্চয়ই আছে যে প্রখর রুদ্রকে অনেক দিন ধরে দেখছে, সেও কীরকমভাবে ধোঁকা খেয়ে গেল? দিলীপ সপ্রশংস দৃষ্টিতে প্রবীরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এই প্রশ্নটা কিন্তু আমার মাথায় এসেছিল এবং আমি প্রখর রুদ্রকেই সরাসরি এর উত্তর জিজ্ঞাসা করেছিলাম। তার উত্তরে তিনি জবাব দিয়েছিলেন যে এসেছিল সে হুবহু প্রখর রুদ্রর মতোই দেখতে ছিল। প্রখর রুদ্র কর্মসূত্রে বাড়ি না থাকাতে এবং চেহারায় এই রকম সাদৃশ্য থাকার কারণে কেউ সন্দেহই করেননি। প্রখর রুদ্রের বাড়ির বহুদিনের চাকর শম্ভু মনে হয় কিছুটা সন্দেহ করেছিল, কিন্তু সে এমন সব অকাট্য প্রমাণ দাখিল করেছিল যে শম্ভুর তারপরে আর কিছুই বলার ছিল না। তবে যে এসেছিল তার প্রখর রুদ্রের গতিবিধি বোধহয় নখদর্পণে ছিল,
কারণ প্রখররুদ্র কলকাতা ছেড়ে যাওয়ার পরেই সে এসেছিল এবং প্রখররুদ্রে ফিরে আসার আগেই সে নিজের কাজ শেষ করে অন্তর্হিত হয়েছিল। দিলীপ দত্তের কথা শুনে প্রবীর চিন্তিত মুখে বলল, এর থেকে বোঝা যাচ্ছে যে এসেছিল সে গোয়েন্দা প্রখর রুদ্রকে ঘনিষ্ঠভাবে চেনে। হয়তোবা সে প্রখর রুদ্রের কোনো আত্মীয় হতে পারে। আচ্ছা, এই প্রখর রুদ্র কোনো ভাই আছে কি, এবং সে কি প্রখর রুদ্রের সঙ্গে থাকে? সে খবরও নেওয়া হয়েছে। প্রখররুদ্রের এক ভাই ছিল বটে, কিন্তু সে বহুকাল আগে ঘর ছেড়ে চলে গিয়েছিল এবং পরে খবর পাওয়া যায় যে সে মারা গেছে। দিলীপদা, এই কেসের বিবরণ শুনে মনে হচ্ছে যে সুবোধবাবুকে প্রখর রুদ্রের ছদ্মবেশে এসে খুন করেছে কেউ, এবং সেই লোকটা রীতিমতো বুদ্ধিমান ব্যক্তি। তুমি তো জানোই, সাধারণ খুনির থেকেও বুদ্ধিমান খুনির মোকাবেলা করতেই আমার ভালো লাগে। এই কেসটা আমার কৌতূহল বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমি এই কেসে ইন্সপেক্টর তরুণবাবুকে সাহায্য করতে রাজি আছি, যদি তার আমার সাহায্যে প্রয়োজন থাকে। আরে প্রয়োজন থাকবে কি, তরুণ তো এই কেস নিয়ে রীতিমতো নাকা নিচোবানি খাচ্ছে। কাজে তুমি যদি সাহায্য করতে রাজি থাকো, সেই সুযোগ একেবারে লুফে নেবে। তুমি যেদিন যেতে চাইবে সেই দিনই আমি তোমাকে নিয়ে গিয়ে ইন্সপেক্টর তরুণ দত্তর সঙ্গে আলাপ করিয়ে দেব। তাহলে আর দেরি কেন, কাল গিয়ে তরুণবাবুর সঙ্গে আলাপ করে আসবো। তখন ঠিক হলো পরদিন দিলীপ দত্ত সুবীর ও প্রবীরকে নিয়ে তরুণ দত্তের কাছে যাবে। পরদিন সকালে সুবীর আর প্রবীরের বাড়িতে দিলীপ দত্ত প্রতিদিনের মতোই এসে হাজির হলো। তিনজনেই গল্প গুজব হাসি ঠাট্টা করে বিহারীদার হাতে গরম ফুলকো লুচি তরকারি গলাধকরণ করার পরে গরম গরম চা দিয়ে গলা ভিজিয়ে নিল। এই সময় দিলীপ দত্ত সুবীর আর প্রবীরকে বলল, কি হলো, তোমরা আজ সুবোধকান্ত রায়ের বাড়িতে খুনের রহস্য উন্মোচনের জন্য যাবে তো? তাহলে তো ইন্সপেক্টর তরুণ দত্তকে ওই বাড়িতে উপস্থিত থাকার কথা বলতে হয়। তরুণ দত্তকে আগেই বলা হয়েছে, সে হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। আমাদের যাওয়ার জন্য একটা গাড়ির তো দরকার হবে। এরপর সুবীর ও প্রবীর তৈরি হওয়ার জন্য ঘরের ভেতরে চলে গেল। দিলীপ দত্ত তৈরি হয়ে এসেছিল। তিনজনেই বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের অপেক্ষারত পুলিশ ভ্যানে উঠে পড়ল। দিলীপ দত্ত পুলিশ ভ্যানের ড্রাইভারকে নির্দেশ দিল কোথায় যেতে হবে। সুবীর পুলিশ ভ্যানের জানলার পাশে বসে চলমান লোকজন দেখতে দেখতে ভাবছিল, আমাদের আগের প্রজন্মের অনেক স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা পাওয়ার যুদ্ধে অনেক স্বপ্ন দেখে অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। স্বাধীনতার পরে তারা অনেকেই তাদের পরবর্তী প্রজন্মকে তাদের আদর্শে দীক্ষিত করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। কিন্তু সব ক্ষেত্রে কি তারা সফল হতে পেরেছিলেন? মনে হয় পারেননি। না হলে নির্লোভ স্বাধীনতা সংগ্রামী সুধীন্দ্র কুমার রায়ের পুত্র সুবোধচন্দ্র রায় এমন ক্ষমতালোভী মেরুদণ্ডহীন অন্যের পদলেহনকারী কেন হবে? যে ক্ষমতা ঘুরপথে তার করায়ত্ত হয়েছিল তাই শেষ পর্যন্ত ফাঁস হয়ে তার গলায় চেপে বসে নিত। সুবীরের এই চিন্তার মাঝেই পুলিশ ভ্যান তাদের নিয়ে রবীন্দ্র সরোবর লেকের লাগোয়া এবং মেনকা সিনেমার সন্নিকটস্থ SK রায় নামাঙ্কিত বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে গেট খুলে ভেতরে প্রবেশ করে চোখ জুড়িয়ে গেল। সবুজ ঘাসে মোড়া উদ্যান, তার মাঝে নানা রঙের মরশুমি ফুল ফুটে আছে। উদ্যানের মাঝে একটা শ্বেত পাথরের পরীর মূর্তি, যার মুখ থেকে জল ফোয়ারার মতো বেরিয়ে জলবিন্দুর আকারে উদ্যানে ছড়িয়ে পড়ছে। সবুজ উদ্যানের পাশ দিয়ে লাল মোড়ামে ঢাকা রাস্তা দিয়ে মূল সাদা রঙের অট্টালিকার বাড়িতে পৌঁছাতে হয়। গেট খুলে যে কোনো লোক প্রবেশ করে সবুজ উদ্যান আর তার লাগোয়া বাড়ি দেখে গৃহকর্তার রুচি প্রশংসা না করে পারবে না। বাড়িটা যে গৃহকর্তা নিজের বসবাসের জন্য তৈরি করেছিলেন তাও কারোর অজানা নেই। দেখা গেল বাড়িতে যাওয়ার লাল মোড়ামের রাস্তার উপর আরও একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝতে অসুবিধা হলো না যে ইন্সপেক্টর তরুণ দত্ত তার দলবল নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। দিলীপ দত্ত, সুবীর ও প্রবীর পুলিশ ভ্যান থেকে নেমে লাল মোড়ামের পথ দিয়ে চলে সাদা অট্টালিকায় পৌঁছানোর আগেই বাড়ি থেকে তরুণ দত্ত অভ্যর্থনার ভঙ্গিতে বের হয়ে এলেন।
এবং এসে তিনি আগুয়ান দিলীপ দত্তকে জড়িয়ে ধরলেন। মুখে বললেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বুঝতেই পারছেন, এরকম একটা জটিল কেসের দায়িত্ব নিয়ে আমি নাস্তা নাবুদ হয়ে যাচ্ছি। আরে বাবা, সেই জন্যই তো সঙ্গে করে আমি সুবীর আর প্রবীর বাবুদের ধরে নিয়ে এসেছি। আমার বিশ্বাস এই কেস সলভ করতে এনারা আপনাকে প্রচুর সাহায্য করতে পারবেন। তারপর তরুণ দত্তের মুখে পুরো ঘটনা শোনার পর প্রবীর তাকে জিজ্ঞাসা করল, তরুণবাবু, আপনি কিছু মনে না করলে ঘটনাটির বিবরণ আপনার মুখ থেকে আবার শুনতে চাই। একবার যদিও দিলীপ দত্তের মুখে শুনেছি, তবুও অন্যের মুখ থেকে শুনলে অনেক সময় ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুনটা প্রখর রুদ্র করেনি, প্রখর রুদ্রের ভাই করেছে, এ ব্যাপারে নিঃসন্দেহ কি করে হলেন? তরুণ দত্ত একটু আমতা আমতা করে জবাব দিলেন, প্রথমত প্রখর রুদ্র জানিয়েছেন যে তিনি সেই সময় মালয়েশিয়া গিয়েছিলেন, এবং পরবর্তীকালে লোক মারফত খবর নিয়েও জানতে পারি যে প্রখর রুদ্র ঠিক কথাই বলেছেন। ইন্সপেক্টর তরুণ দত্তের সঙ্গে কথা বলার পর সুবোধকান্তি রায়ের বাড়ির অন্য লোকেদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হলো। প্রথমে সুবোধকান্তি রায়ের একমাত্র ছেলে সরলকান্তি রায়ের জিজ্ঞাসা পর্ব শুরু হলো। এই পর্বে তরুণ দত্তের সঙ্গে সহযোগিতা করার জন্য সুবীর ও প্রবীর দুজনেই উপস্থিত ছিল। যে ঘরে তরুণ দত্ত, সুবীর ও প্রবীর বসেছিল, সেই ঘরেই সরলকান্তি রায় প্রবেশ করলেন। প্রবীর খেয়াল করল বাবার মৃত্যুতে সরলবাবু খুবই ভেঙে পড়েছেন। আপনি এখন কি করেন? প্রবীরের প্রশ্নের জবাবে সরলবাবু কিছুটা কুণ্ঠিত মুখে জানালো, আমি অ্যাপ্লাইড ফিজিক্সে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমটেক করে এখন একটি কলেজে লেকচার পদে যোগদান করেছি। আপনার বাবা রাজনীতির জগতে লব্ধ প্রতিষ্ঠিত রাজনৈতিক, তা হওয়া সত্ত্বেও আপনি সেই পথে গেলেন না কেন? পড়াশোনার জগতে থাকাটা কি আপনার নিজস্ব মতামত, নাকি এটাতে আপনার বাবার মতামত প্রাধান্য পেয়েছে? না না, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। বাবা চেয়েছিলেন আমি রাজনীতি জগতে প্রবেশ করে তার সাহায্যে উন্নতি করি, কিন্তু রাজনীতির জগৎটা আমার কোনোদিনই ভালো লাগতো না। আমি পড়াশোনা জগৎকেই স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখনো করি। এবার বলুন, আপনার বাবা যেদিন খুন হলেন সেদিন ঠিক কি কি ঘটেছিল? সেদিন সকালে বাবার একটি অনুষ্ঠানে উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল। বাবা সেই জন্য তৈরিও হচ্ছিলেন, কিন্তু হঠাৎ প্রখর রুদ্রবাবু এসে বলেন বাবার সঙ্গে তার জরুরি আলোচনা আছে। এইসব আলোচনা বাবার সঙ্গেই হতো, কেউই উপস্থিত থাকতো না। সেদিনও বাবার সঙ্গে আলোচনা সেরে প্রখরবাবু কখন চলে গিয়েছিলেন আমরা কেউই জানি না। পরে ইলাদি বাবাকে চা দিতে গিয়ে দেখেন বাবা একপাশে হয়ে মাটিতে পড়ে আছে। এই ঘটনা জানতে পারার প্রায় সঙ্গে সঙ্গেই বাবাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে ডাক্তারবাবু পরীক্ষা করার পর জানান তীব্র বিষে বাবা অনেকক্ষণ আগেই মারা গিয়েছিলেন। বলতে বলতে সরলের চোখ অশ্রু সজল হয়ে ওঠে। প্রখর রুদ্রবাবুর আসল পরিচয় কখন জানতে পারলেন আপনি? ইন্সপেক্টর তরুণ দত্ত বাবার মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়ে প্রখরবাবুর ব্যাপারে খোঁজখবর নেন, আর তখনই জানতে পারা যায় যে উনি আসল প্রখরবাবু ছিলেন না। আসল প্রখর রুদ্রবাবু সেই সময় মালয়েশিয়াতে একটি রহস্যের বোধহয় তদন্তে গিয়েছিলেন। সরলকান্তিবাবু, আপনাকে জিজ্ঞেস করা আমাদের শেষ হয়েছে। এবার আপনি আপনার মা বিজয়া দেবীকে পাঠিয়ে দিতে পারেন। সরল রায় ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সুবোধকান্তিবাবুর সহধর্মিণী বিজয়া দেবী ধীর পদক্ষেপে ঘরে প্রবেশ করলেন। তাকে দেখেই বোঝা যায় নিজের স্বামীর মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন। কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আভিজাত্যপূর্ণ বা বনেদিয়ানার ছাপ থাকে। বিজয়া দেবীর চেহারার মধ্যেও সেই আভিজাত্যের ছাপ দেখতে পাওয়া গেল। তিনি ঘরে প্রবেশ করে ধীরে ধীরে চেয়ারের উপরে বসলেন। আমরা জানি আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনাদের কাছে ঘটনার ব্যাপার না জানতে পারলে
আমরা এই খুনের রহস্য উদ্ঘাটন কিছুতেই অগ্রসর হতে পারবো না। সেজন্যই আপনাকে কষ্ট দেওয়া। না না, ঠিক আছে, আপনাদের যা প্রশ্ন করার আপনারা করতে পারেন। আমরা শুনেছি সুবোধকান্তিবাবু কারোর কাছ থেকে হুমকি চিঠি পেয়ে গোয়েন্দা প্রখর রুদ্রকে নিযুক্ত করেছিলেন। এই গোয়েন্দা নিয়োগ করার ব্যাপারে ডিসিশনটা নেওয়াটা কি সুবোধকান্তিবাবুর একার, নাকি তাতে আপনারও সায় ছিল? না, এই ব্যাপারে যা কিছু করার তিনি একাই করেছিলেন। তার জানাশোনা এক লোকের পরামর্শেই প্রখর রুদ্রকে নিয়োগ করা হয়েছিল। যে হুমকি চিঠিটা পেয়ে ভয় পেয়ে প্রখর রুদ্রকে নিয়োগ করা হয়েছিল, সেটা কি একবার দেখা সম্ভব? বিজয়া দেবী ধীর পায়ে উঠে ড্রয়ার খুলে হাতে লেখে একটা চিঠি এনে দিলেন, যাতে লাল কালিতে গোটা গোটা অক্ষরে লেখা, তোমার সময় শেষ হয়ে এসেছে, তোমার কৃতকর্মের শাস্তি পাওয়ার জন্য তৈরি হও। নিচে কোনো সই নেই কিংবা প্রেরকের নামও লেখা নেই। প্রবীর, সুবীর ও তরুণবাবু চিঠিটা উল্টে পাল্টে দেখে বিজয়া দেবীর হাতে ফেরত দিল। এই চিঠিতে কিছু কৃতকর্মের কথা লেখা আছে। সে ধরনের কোনো ঘটনার কথা আপনার জানা আছে? না, আমার বিয়ের পর থেকে সেরকম কোনো ঘটনার কথা অন্তত আমার জানা নেই। তবে এই চিঠিটা পেয়ে উনি খুব ভয় পেয়েছিলেন, চিন্তিত হয়ে পড়েছিলেন। ঠিক আছে বিজয়া দেবী, আপনি এবার আসতে পারেন। আর তরুণবাবু, বাকি সবাই জবানবন্দি আপনি নিয়ে আমায় পাঠিয়ে দিন, আমি পরে নেব। কাল আমরা গোয়েন্দা প্রখর রুদ্রের বাড়ি যাব, ওদের বাড়ির পুরনো কাজের লোক শম্ভুর সঙ্গে দেখা করতে। তরুণবাবু, আপনি তার ব্যবস্থা করবেন। এই বলে ধীর পায়ে ঘরের ভেতর থেকে সুবীর ও প্রবীর বাইরে বেরিয়ে এসে খোলা বারান্দায় দাঁড়ালো। সুবীর রাতের বেলা বসে ভাবছিল, গোয়েন্দা যখন নিজেই খুন করে তখন যে মানুষ বিশ্বাস করে তাকে নিয়োজিত করেছিল তার অবস্থা সত্যিই সঙ্গীন হয়। গোয়েন্দারা সাধারণত তাদের উপর ন্যস্ত বিশ্বাসের মর্যাদা রাখে। নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা তাদের মক্কেলদের রক্ষা করে। কিন্তু বর্তমান ক্ষেত্রে প্রখ্যাত গোয়েন্দা প্রখর রুদ্রের হাতেই তার মক্কেল সুবোধবাবু খুন হয়েছেন। যদিও প্রখর রুদ্র জানিয়েছেন এই কাজ তিনি করেননি, তার যমজ ভাই এই কাজ করে থাকতে পারে। প্রখর রুদ্র এই কাজ করেননি তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে সেই সময় তিনি মালয়েশিয়ায় তদন্তের কাজে গেছিলেন। কে জানে সেই যুক্তি কতটা জোরালো। এদিকে আবার মৃত্যুর আগের হুমকি চিঠি পেয়ে সুবোধবাবু ঘাবড়েই গিয়েছিলেন। চিঠিতে কিছু কৃতকর্মের ফল ভোগের কথা লেখা আছে। সুবোধবাবু কি সত্যিই কোনো অন্যায় কাজ করেছিলেন, যার ফল ভোগ করার কথা বলে চিঠির প্রেরক তাকে ঘাবড়ে দিয়েছিল? হতেও পারে। রাজনীতির জগতের মানুষ কখনো অপরাধ থেকে দূরে থাকতে পারে না, কিন্তু কি ধরনের অপরাধ করেছিলেন তা আজ আর জানবার কোনো উপায় নেই। কারণ যিনি এ ব্যাপারে আলোকপাত করতে পারতেন তিনি আজ পরপারে। সুবীরের ভাবনা চিন্তার সাময়িকভাবে সমাপ্তি ঘটল। ইন্সপেক্টর তরুণ দত্ত পুলিশের গাড়ি নিয়ে প্রতিশ্রুতি মতোই হাজির হলেন এবং প্রবীরও জামা কাপড় পরে একদম তৈরি। তরুণ দত্তের নির্দেশ মতো পুলিশের গাড়ি ছুটল প্রখ্যাত গোয়েন্দা প্রখর রুদ্রের বাড়ির দিকে। প্রখর রুদ্র আধুনিক গোয়েন্দা এবং বিখ্যাতও বটে। তার বাড়ির সুরক্ষা যাবতীয় আধুনিক সরঞ্জামে সুরক্ষিত করে রেখেছেন। তার বাড়ি ঢুকতে তরুণ দত্ত সুবীর ও প্রবীরকে প্রখর রুদ্রের বাড়ির দরজার সামনে রাখা মনিটরের সামনে দাঁড়াতে হলো। বাড়ির ভেতরে সুরক্ষা আধিকারিক নির্দেশের স্বয়ংক্রিয় দরজা আপনা থেকে খুলে গেল। বাড়ির সুরক্ষা আধিকারিককে সুবীরদের বলতে হলো তারা কার সঙ্গে দেখা করতে চায়। বাড়িতে যেহেতু গৃহকর্তা প্রখর রুদ্র ছিলেন না, সেই জন্য প্রবীর প্রখর রুদ্রের বাড়ি পুরনো ভৃত্য শম্ভুর সঙ্গে দেখা করতে চাইল। শম্ভু নিজের ঘরে চাদর গায়ে দিয়ে শুয়েছিল। ইন্সপেক্টর তরুণ দত্ত সুবীর ও প্রবীরকে দেখে ধরফর করে উঠে বসল। তুমি প্রখর রুদ্রর বাড়িতে কত বছর আছো? শম্ভু একবার চোখ উঠিয়েই নামিয়ে নিয়ে বলল, কি অনেক বছর।
তাহলে প্রখরবাবু না থাকার সময় প্রখরবাবুর ভাই যেই বাড়িতে এসেছিল সেটা তুমি নিশ্চয় টের পেয়েছিলে? শম্ভুকে প্রশ্ন করে প্রবীর তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। শম্ভু চোখ তুলে প্রবীরকে দেখে নিয়ে কিছু একটা বলতে গেল। তার ঠোঁট নড়া দেখা গেল, কিন্তু মুখ দিয়ে শুধু একটা শব্দই সে উচ্চারণ করতে পারল, দা বাবু। না না, দাদাবাবু অর্থাৎ প্রখরবাবু কি করে হবেন? তিনি তো সে সময় মালয়েশিয়ায় ছিলেন। সেই সুযোগেই তো তার ভাই দুর্জয় এসেছিল এই বাড়িতে। সেটাই তো প্রখরবাবু আমাকে বলেছিলেন। শম্ভুর কথার প্রতিবাদ করে তরুণবাবু বলে উঠলেন, তুমি আবার ভালো করে বলো তো, তুমি সেই সময় কাকেই বাড়িতে দেখেছিলে? শম্ভু আবারও অস্ফুট স্বরে তরুণবাবুকে জানালো। দা বাবু। এইবার শম্ভুর কথা শুনে তরুণবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন। বেটা ভূত, যত বলছি যে এসেছিল সে প্রখররুদ্র নয়, তার ভাই দুর্জয়। কিন্তু এ বেটা শুনলে তো হয়, ও খালি সব কিছুর মধ্যে দাদাবাবু প্রখররুদ্রকেই দেখছে। রাগে গজগজ করতে করতে বললেন, চলুন তো এখান থেকে, এখানে থাকলে কাজের কাজ কিছু হবে না। প্রবীরের মনে হলো পুরাতন ভৃত্য শম্ভু আরো কিছু বলতে চায়। প্রবীর জিজ্ঞাসা করল, তুমি কি কিছু বলতে চাও? শম্ভু আবারও অস্ফুট স্বরে কিছু বলার আগেই তরুণবাবু তাড়া লাগালেন, চলুন তো এখান থেকে, এখানে আর কিছু জানার নেই। একরকম জোর করেই সুবীর আর প্রবীরকে নিয়ে প্রখর রুদ্রের বাড়ি থেকে বেরিয়ে এলেন। আমার মনে হয় শম্ভু আরও কিছু বলতে চেয়েছিল। প্রবীর তরুণবাবুকে বলল। তরুণবাবু প্রবীরের কথায় আমল না দিয়ে ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়ি চালাতে। প্রখর রুদ্রের বাড়ি থেকে চলে এসেও প্রবীরের মন খচখচ করছিল। সেই জন্য সে আপন মনেই বলল, কে জানে শম্ভু আর কি কি বলতে চেয়েছিল। জবাবটা পাওয়া গেল একদিন পরেই, যখন তরুণবাবু ফোন করে সকালে সুবীরকে জানালেন যে প্রখর রুদ্রের বাড়িতে শম্ভুকে কেউ গলা কেটে খুন করে রেখে গেছে। শম্ভু খুন হওয়ার পরে প্রবীর নিজেই বারবার আফসোস করতে লাগলো আর বলল, ড্যামিট, আমারই ভুল হয়েছিল। তখন যদি তরুণ দত্তের কথা মতো পুলিশ ভ্যানে চেপে চলে না আসতাম, তাহলে শম্ভুকে এভাবে চলে যেতে হতো না। প্রবীর যেন শম্ভুর মৃত্যুর জন্য নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিল না। যতই সুবীর তাকে বোঝানোর চেষ্টা করছিল, প্রবীর ততই আফসোস করতে লাগলো। না দাদা, আমার বোঝা উচিত ছিল যে এভাবে আমরা চলে এলে শম্ভু বিপদে পড়ে যাবে। ও সত্যি সেদিন কিছু কথা আমাদের বলতে চেয়েছিল। সে কথাগুলো এতই গোপনীয় এবং মূল্যবান ছিল যে খুনি কিছুতেই চায়নি সে কথাগুলো আমরা জেনে যাই। আর এখন সেই কথাগুলো জানবার জন্য তদন্ত আবার নতুন করে শুরু করতে হবে। প্রবীর তখনই মোবাইল ফোনে ইন্সপেক্টর তরুণ দত্তের সাথে কথা বলে জানতে চাইল গোয়েন্দা প্রখর রুদ্রের আদি বাড়ি কোথায়। তরুণ দত্ত যখন তাকে জিজ্ঞাসা করল প্রখর রুদ্রের আদি বাড়ির কি দরকার পড়ল, প্রবীর জানালো শম্ভুর হত্যাকাণ্ড তার চোখ খুলে দিয়েছে। সে প্রখর রুদ্রের সম্পর্কে বিশদ জানতে তার আদি বাড়িতে যেতে চায়। তরুণ দত্তকে জিজ্ঞাসা করতে সে জানতে পারল প্রখর রুদ্রের আদি বাড়ি পুরুলিয়ার রোহিণী গ্রামে। প্রবীর তখনই ঠিক করলো সে পুরুলিয়ার রোহিণী গ্রামে গিয়ে প্রখর রুদ্রের সম্পর্কে জানার চেষ্টা করবে। তরুণ দত্ত প্রবীরকে জিজ্ঞাসা করলো সে শম্ভুর মৃতদেহ দেখবে নাকি সেটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হবে। প্রবীর জানালো সে শম্ভুর মৃতদেহ দেখে নেওয়ার পরেই যেন সেটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আবার পুলিশ জিপে করে তরুণ দত্ত, সুবীর ও প্রবীর চলল গোয়েন্দা প্রখর রুদ্রের বাড়ি শম্ভুর মৃতদেহ দেখার জন্য। শম্ভুর মৃতদেহ দেখে সুবীরের মনে হলো শম্ভু যেন মৃত্যুর আগে খুব ভয় পেয়েছিল। চোখ বড় বড় করে যেন ঠিকরে বেরিয়ে আসছে। শম্ভুর মৃতদেহ দেখে প্রবীর বলল, মৃতদেহ দেখে মনে হচ্ছে শম্ভু খুনিকে চিনতে পেরেছিল, সেই জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া দরকার হয়ে গেছিল। যাক, এটা অন্তত বোঝা গেল যে হত্যাকারী শম্ভুর পরিচিত কেউ। তারপর প্রবীর তরুণ দত্তকে বলল যে এবার মৃতদেহকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া যেতে পারে।
বাড়িতে ফিরে প্রবীর কদিন অসম্ভব গম্ভীর হয়ে কি যেন ভাবতে লাগলো। এমনিতে প্রবীর খুব খোলামেলা ফুর্তিবাজ, বেশিক্ষণ গম্ভীর থাকা ওর যেন ধাতে নেই। সেই প্রবীর হঠাৎ এমন গম্ভীর হয়ে যাওয়াতে ওর দাদা সুবীরও বুঝতে পারছিল না যে কি হলো প্রবীরের। একবার জিজ্ঞাসা করেও পরিষ্কার উত্তর না পাওয়ায় সুবীর ভাবলো আর ঘাঁটিয়ে লাভ নেই, যখন সময় হবে তখন প্রবীর সেটা নিজে থেকেই খুলে বলবে। ঠিক সেটাই হলো দিন দুয়েক পরে। প্রবীর সুবীরকে জিজ্ঞাসা করলো, দুই যমজ ভাই দুই জায়গায় থাকলে ঘটনাটা কি করে ঘটে? তুই কোন ঘটনা ঘটার কথা বলছিস? আমি সুবোধ কান্তি রায়ের হত্যাকাণ্ডের কথা বলছি। যদি প্রখর রুদ্র মালয়েশিয়ায় থাকেন এবং প্রখরবাবুর ডুপ্লিকেট ও যমজ ভাই কলকাতায় প্রখর রুদ্রের বাড়িতে থাকে, তাহলে হত্যাকাণ্ডটা হলো কি করে? সুবীর বুঝলো প্রবীরের মনের ভেতর সুবোধ কান্তিবাবুর হত্যাকাণ্ডের ঘটনা তোলপাড় করছে। সুবীর আর কথা বাড়ালো না। এই ঘটনা ঠিক 1 সপ্তাহ পরে সুবীর, প্রবীর, তরুণ দত্ত ও বিহারীদা সাঁতরাগাছি রেল স্টেশন থেকে সকাল 6:25 রূপসী বাংলা এক্সপ্রেসে চেপে বসল। তরুণ দত্ত আগের থেকেই পুলিশ জিপের ব্যবস্থা করে রেখেছিল। সেই গাড়িতে চেপে কলকাতার ভবানীপুর থেকে সাঁতরাগাছি রেল স্টেশনে পৌঁছে দেখল সেখানে রূপসী বাংলা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সকালবেলা গরম গরম চা পান করার পর তরুণ দত্ত জিজ্ঞাসা করল, তারা পুরুলিয়া তো যাচ্ছে, কিন্তু সেখান থেকে তারা কোথায় যাবে এবং কি কারণে সেখানে তারা যাবে সেটার ব্যাপারে কিছুই তারা জানে না। প্রবীর বলল, পুরুলিয়া স্টেশন থেকে কোনো অটোরিকশা ধরে তারা রোহিণী গ্রামে যাবে, কারণ সেখানেই প্রখর রুদ্রের ছোটবেলা কেটেছে। হুমকির চিঠি পড়ে সুবোধকান্তিবাবুর ভয় পেয়ে যাওয়া আর মুখ খোলার আগেই শম্ভুর হত্যাকাণ্ড দেখে মনে হচ্ছে প্রখর রুদ্রের ছোটবেলায় এমন কিছু ঘটনা ঘটেছিল তার সঙ্গে হয়তো এই দুটো খুনের কোনো সম্পর্ক আছে। সত্যিই কোনো ঘটনা প্রখর রুদ্রের ছোটবেলায় ঘটেছিল কিনা সেটা জানার জন্য পুরুলিয়ার রোহিণী গ্রামে না গিয়ে আর কোনো অন্য উপায় নেই। পুরুলিয়া স্টেশনে 10:30 নাগাদ নেমে ওরা 4 জন একটা অটোরিকশাতে চেপে বসল। অটোরিকশা মফস্বল এবং গ্রাম্য পথের এবড়ো খেবড়ো রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তার দুধারে ধান ক্ষেত, যেখানে কোথাও ধান কেটে স্তূপীকৃত করা আছে তো কোথাও ধান কাটা এখনো হয়নি। ক্ষেতের পাকা ধান ভরে আছে। শীতের দিনে সকালবেলার মৃদুমন্দ বাতাস অটোরিকশা চলার সঙ্গে সঙ্গে গায়ে এসে লাগতে লাগলো। মন্দ লাগছিল না সুবীরের, কিন্তু ও ভাবছিল কলকাতা থেকে এত দূরে পুরুলিয়ার রোহিণী গ্রামে এসে খোঁজখবর নেওয়াটা বৃথা পণ্ডশ্রমে পরিণত না হয়ে যায়। অটোরিকশায় বসেই তরুণ দত্ত মোবাইলে তার বন্ধু সৌমিত্র গায়নের সঙ্গে যে কাজে পুরুলিয়া এসেছেন সেই ব্যাপারেই কথা বলছিলেন। সৌমিত্র গায়েন পুরুলিয়া স্থানীয় থানার সাব ইন্সপেক্টর এবং তারই সাহায্যে প্রবীরদের রোহিণী গ্রামে থাকার একটা ব্যবস্থা করা হলো। গ্রামের ক্লাবঘর বহুদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। সেখানেই সৌমিত্রবাবু এবং তরুণ দত্তের চেষ্টায় চৌকি, চেয়ার, টেবিল এনে সুবীর ও বাকি 3 জনের থাকার একটা ব্যবস্থা করা গেল। যদিও গ্রামের ক্লাবঘরে সৌমিত্রবাবুর চেষ্টায় সুবীরদের সবার থাকার ব্যবস্থা হয়ে গেছিল, কিন্তু ভোজন রসিক তরুণবাবুর চিন্তা ছিল খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে। কিন্তু সকাল হতে না হতেই বিহারীরা যখন ধুমায়িত চায়ের কাপ আর গরম গরম বেগুনের প্লেট তাদের সামনে উপস্থাপিত করল, তখন সুবীর, প্রবীরের চোখে বিস্ময় আর তরুণ দত্তের মুখে এক গাল হাসি ছড়িয়ে পড়ল। তরুণবাবু তার খুশি আর চেপে রাখতে না পেরে বলেই ফেললেন, খাওয়া দাওয়ার ব্যাপারটা জম্পেশ না হলে তদন্তের কাজে পুরোপুরি মন দেওয়া মুশকিল হয়ে পড়ে। কি বলেন সুবীরবাবু? আমাদের সঙ্গে বিহারীদা থাকতে তার কমতি হবে না বলেই মনে হচ্ছে। বলেই নিজের রসিকতাতে নিজেই একচোট হেসে নিলেন। সকালের প্রাতরাশ শেষ করার পর 3 জনেই তৈরি হলো তদন্তের কাজে নেমে পড়ার জন্য। কিন্তু প্রখর রুদ্রের ছোটবেলার ইতিহাস তাদের কে বলবে?
খবর পাওয়া গেল রোহিণী গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ সিঙ্গাখুড়ো এখনো বেঁচে আছেন। সিঙ্গাখুড়োর নাম সিঙ্গা হয়েছিল তার পাকানো রোগা সিরিঙ্গা চেহারার জন্য। তাকে জিজ্ঞাসা করা হলো সে কোনো ধৈর্যটি রুদ্র নামের কাউকে চেনে কিনা। সেই নামের কাউকে সিঙ্গাখুড়ো অনেক চেষ্টা করেও মনে করতে পারল না। সে বলল রুদ্র বাড়িতে মন্টু, রিনা ও রিঙ্কুকে সে চেনে, যাদের বাবা মহেশ রুদ্র এই গ্রামে গণ্যমান্য ডাক্তার ছিলেন। রাত বিরেতে গরিবদেরও চিকিৎসা করতেন বলে তাকে সবাই খুবই ভালোবাসত এবং সমীহ করত। এই রুদ্র বাড়ির লাগোয়া বাড়ি ছিল রায় বাড়ি, যার মালিক ছিলেন ধৈর্যটি রায়, যিনি এই তল্লাটের নামকরা উকিল ছিলেন। ধৈর্যটি রায়ের ছেলে সুধীন্দ্র কুমারের মন গরিব দুঃখীদের জন্য কাঁদত। তিনি আইসিএস পাশ করে লোভনীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে থেকে যথা সর্বস্ব দিয়ে গরিবদের সাহায্য করতেন। তখন দেশে ব্রিটিশ শাসন চলছে। দেশের লোকেদের ব্রিটিশ শাসনের দুর্দশা দেখেই তিনি দেশ স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন। ব্রিটিশ শাসকদের পোষা পুলিশ বাহিনীর অত্যাচারে শারীরিকভাবে জর্জরিত হয়েও তিনি সেখানেই অতিবাহিত করেন কারাগারে বহু বছর। জেলে বসে বুদ্ধি আর পরামর্শ দিয়ে তার সতীর্থ স্বাধীনতা সংগ্রামীদের তিনি অনেক সাহায্য করেন। দীর্ঘ জেলবাসের পর তিনি যখন ভগ্ন শরীরে ছাড়া পান, তখন তার কিছুদিন পরেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পরে নেতাদের ক্ষমতার লোভে খাওয়া খাওয়াই দেখে বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি থেকে সরে এসে কুটির শিল্পের মাধ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। সুধীন্দ্র কুমার আদর্শ চরিত্রের মানুষ হলেও তার ছেলে সুবোধকান্তি কিন্তু সৎ চরিত্রের মানুষ ছিলেন না। নিজের চেষ্টায় ওপরে ওঠার সম্ভাবনা না থাকায় বাবার জানাশোনা রাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে রাজনীতির দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা সে করে। এই নিয়ে পিতা পুত্রের মধ্যে মতানৈক্য ঘটে, কিন্তু সুবোধকান্তি বাবার মতামতকে গুরুত্ব না দিয়ে অনৈতিক পথে রাজনীতির ক্লেদাক্ত পঙ্কিল সোপান পথে ধীরে ধীরে উপরে চলে প্রথমে কাউন্সিলর, পরে বিধায়ক এবং সবশেষে সাংসদের আসনে চড়ে বসল। রাজনৈতিক পঙ্কিল সোপান চড়ার সঙ্গে সঙ্গে সুবোধকান্তি অন্যান্য বদগুণও রপ্ত করে ফেলে। এই সময় তার নজর পড়ল সরল সাদাসিধা রিনার উদ্ভিন্ন যৌবনের উপরে। গ্রাম্য কিশোরী সুবোধকান্তির চটকদার মন ভোলানো কথায় বিশ্বাস করে সহজেই তার পাতা ফাঁদে পড়ে। এরপরের ঘটনা বিশেষ জানা না গেলেও প্রকাশ হয়ে পড়ে যে রিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। দু ভাই অগ্নিশর্মা হয়ে সুবোধকান্তির বাড়িতে চড়াও হয়। দুই ভাইয়ের সামনে রেখে সুবোধকান্তি তার অপরাধ স্বীকার করতে বাধ্য হয় এবং সে কথা দেয় যে সে রিনাকে বিয়ে করে বউয়ের সম্মান দিয়ে নিয়ে যাবে। কিন্তু বিয়ে করতে সম্মত হলেও এক রাতে সুবোধকান্তি পালিয়ে কলকাতায় চলে যায়। সুবোধকান্তি পালিয়ে যাওয়ার পর সামাজিক লাঞ্ছনার শিকার হয়ে রিনা এক রাতে গলায় কলসি বেঁধে পুকুরে ডুবে আত্মহত্যা করে। রিনার আত্মহত্যার ফলে বৃদ্ধ মহেশ রুদ্র আর তার দুই ছেলে মন্টু ও রিঙ্কু মনের দুঃখে ভেঙে পড়ে। বৃদ্ধ মহেশ রুদ্র কয়েক বছরের মধ্যেই মেয়ের শোকে মারা যান। তার দুই ছেলের মধ্যে রিঙ্কু আধ্যাত্মিক পথ নিয়ে একদিন কোথাও ঘর ছেড়ে বেরিয়ে চলে যায়। বড় ভাই মন্টু পড়াশোনায় মেধাবী ছাত্র হলেও বাবা বোনের মৃত্যু আর ভাইয়ের গৃহত্যাগে মনমরা হয়ে কয়েক বছর পর ঘর বাড়ির সব বিক্রি করে কোথায় চলে যায় তা কেউই বলতে পারে না। সিঙ্গাখুড়োর কাছ থেকে রুদ্রবারের এই ইতিহাসটুকুই পেয়ে সুবীর, প্রবীর এবং ইন্সপেক্টর তরুণ দত্ত তদন্তের কাজে কিছুটা সুবিধা হলেও অসুবিধাটাই বেশি হলো। কারণ রুদ্রবারের মন্টু রুদ্রই যে বর্তমানে প্রখর রুদ্র তার প্রমাণ পাওয়া গেল না। রিঙ্কু রুদ্র কি সন্ন্যাস জীবন ত্যাগ করে ফেরত এসেছিল সেটাও বোঝা গেল না। মন্টু রুদ্রের অবশ্য সুবোধকান্তির উপর রাগের একটা কারণ খুঁজে পাওয়া গেল,
কিন্তু এত বছর পর সে যে রাগ মনে পুষে রেখে খুন করেছে তার প্রমাণ কোথায়? রুদ্র পরিবারের মন্টু, রিঙ্কু ও রিনার জীবন সম্বন্ধে কিছু জানা গেলেও জানা গেল না শম্ভুর জীবন বৃত্তান্ত। অর্থাৎ সে মন্টু, রিঙ্কু ও রিনাকে আদৌ জানতো কিনা, এবং জানলেও সেটা কিভাবে জানত। সিঙ্গাখুড়োকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেও বিশেষ কিছুই জানা গেল না। সে শুধু বলতে লাগলো যে ধৈর্যটি রায়ের বাড়িতে শম্ভু নামের একজন পুরনো চাকর ছিল, কিন্তু সেও একদিন কাউকে কিছু না বলে অদৃশ্য হয়ে যায়। প্রবীর বা সুবীরের কাছে সেই চাকর শম্ভুর সঙ্গে প্রখর রুদ্রের বাড়িতে মারা যাওয়া শম্ভুর কোনো সম্পর্ক আছে কিনা সেটাও বোঝা গেল না। তাহলে শম্ভুটা বা কে? আবার ইন্সপেক্টর তরুণ দত্ত পুরুলিয়ার রোহিণী গ্রামে গিয়ে কোনো নতুন খবর সংগ্রহ না হওয়াতে বলতে লাগলেন যে রোহিণী গ্রামে যাওয়াটা বেকার হয়ে গেছে। কোনো নতুন খবর পাওয়া গেল না। এ কথা শুনে প্রবীর একটু ঘুম বেড়ে গেছে, কারণ তার ইচ্ছাতে সদল বলে রোহিণী গ্রামে যাওয়া হয়েছিল। সুবীর যখন প্রবীরকে জানালো যে সবাই বলছে রোহিণী গ্রামে যাওয়াটাই ভুল হয়েছে, তখন প্রবীর থমথমে মুখে বলল, দাদা, আমাকে 2 দিন সময় দে, তার মধ্যেই আমি এই সমস্যার সমাধান করে ফেলব। আমার মনে হচ্ছে ওই কেসের সমাধান হয়তো আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে, আমরা শুধু ধরতে পারছি না। এর মধ্যে সুবীর ও প্রবীর প্রখ্যাত গোয়েন্দা প্রখর রুদ্রের বাড়িতে মারা যাওয়া শম্ভুর জিনিসপত্র ঘেঁটে একটা গলার লকেট পেয়েছে, যেটা একটু চাপ দিতেই খুলে যায় এবং দেখা যায় সেই পেন্ডেন্টের মধ্যে একটা ফটো আছে, 2 কিশোর এবং 1 কিশোরী। সুবীর, প্রবীর এবং তরুণ দত্ত সেই লকেট এবং শম্ভু ও প্রখর রুদ্রের ছবি নিয়ে একদিন রোহিণী গ্রামে গেল সিঙ্গাখুড়োর কাছে। সিঙ্গাখুড়ো লকেট দেখে বলল যে লকেটের ফটোগুলো মন্টু, রিঙ্কু ও রিনার ফটোই বটে। শম্ভুর ফটো দেখে প্রথমে চিনতে না পারলেও অনেকক্ষণ ধরে দেখার পর বলল শম্ভুই রিঙ্কু, যদিও সে অবাক হয়ে গেল তার চেহারা এত বুড়িয়ে কি করে গেল। পরে চিন্তা করে বলল হতেও পারে সন্ন্যাস জীবনের কঠোর অনুশাসনের মধ্যে তার শরীর ভেঙেও যেতে পারে। কিন্তু সিঙ্গাখুড়ো প্রখর রুদ্রের ছবি দেখে তাকে চিনতে পারল না। প্রবীরের মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কলকাতায় ফিরে তার সন্দেহের কথা সে সুবীর এবং তরুণ দত্তকে বলল। 3 জনের আলোচনার পর ঠিক করলো যে প্রখর রুদ্রের ডিএনএ টেস্ট করে মিলিয়ে দেখা হবে শম্ভুর সঙ্গে তার মিল আছে কিনা। শম্ভু যদি সত্যি সত্যি রিঙ্কু হয় এবং প্রখর রুদ্র যদি নিজের চেহারা বদলানো মন্টু হয়, তাহলে 2 জনের ডিএনএ মিলে যাওয়ার কথা। এর মধ্যে প্রবীর গোয়েন্দা প্রখর রুদ্র সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলো। খবর নিতে গিয়ে জানলো প্রখর রুদ্র তার মতো একই চেহারার 2 জন ডামিকে তার তদন্তের দলে রেখেছেন, যাতে তার তদন্ত করতে সুবিধা হয়। যখন কোথায় তার পক্ষে যাওয়া সম্ভব হয় না, তখন তিনি তার ডামিকে পাঠিয়ে দেন। হঠাৎ একদিন সকালে ইন্সপেক্টর তরুণ দত্ত হন্তদন্ত হয়ে সুবীর এবং প্রবীরের বাড়িতে এসে হাজির হলেন আর বললেন যে শম্ভু এবং প্রখর রুদ্রের ডিএনএ মিলছে। তার মানে বোঝা যাচ্ছে প্রখর রুদ্রই হলো নিরুদ্দেশ হয়ে যাওয়া মন্টু রুদ্র। পরবর্তীকালে সে হয়তো প্লাস্টিক সার্জারি করে তার চেহারা পাল্টে ফেলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মন্টু তার ছোট ভাই রিঙ্কুকে হত্যা করলো কেন? আরও একটা ব্যাপার, শম্ভু যদি আসলে রিঙ্কু রুদ্র হয়, তবে সে তার দাদা মন্টু রুদ্রকে চিনল কি করে? এই প্রশ্নের উত্তরও সিঙ্গাখুড়ার কাছে পাওয়া গেল। সিঙ্গাখুড়ার কথা অনুযায়ী মন্টুর হাতে একটা লাল রঙের জোড়ুল ছিল, আর তা দেখেই লোকে তাকে চিনত। রিঙ্কু ওরফে শম্ভু হয়তো প্রখর রুদ্রের হাতের লাল জোড়ুল দেখে সন্দেহ করেছিল যে প্রখর রুদ্রই তার দাদা মন্টু। সুবীর প্রবীরকে বলল, তুই এবার সবাইকে ডেকে এই কেসের ব্যাপারে সবার মনে যে সংশয় আছে তা দূর করে দে। এরপর ঠিক হলো ইন্সপেক্টর তরুণ দত্ত সবাইকে সুবোধকান্তি রায়ের বাড়িতে ডাকবে এবং সেখানেই প্রবীর এই কেসের রহস্য উদ্ঘাটন করে সবার মনে যে সংশয় আছে তা দূর করবে। এর মধ্যে প্রবীর বেশ কয়েকটা জায়গায় ফোন করে গুরুত্বপূর্ণ কিছু খবর সংগ্রহ করতে ব্যস্ত থাকল।
এসকে রায় ভিলার ড্রয়িং রুমে সবার বসার ব্যবস্থা করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই ড্রয়িং রুমেই সুবোধকান্তি রায়ের মৃতদেহ পাওয়া গেছিল। উপস্থিত লোকেদের মধ্যে ইন্সপেক্টর দিলীপ দত্ত, সৌমিত্র গায়েন, সিঙ্গাখুড়ো এবং পরলোকগত সুবোধকান্তি রায়ের পুত্র সরলকান্তি রায় ছিলেন। দুজন কনস্টেবলকে সঙ্গী করে ইন্সপেক্টর তরুণ দত্ত সেই জমায়েত যথাসময়ে উপস্থিত হয়েছিলেন। প্রখ্যাত গোয়েন্দা প্রখর রুদ্র এবং তার এক সঙ্গী নিয়ে সেই সভাতে উপস্থিত ছিলেন। প্রবীণের দাদা সুবীর তার ভাইকে উদ্দেশ্য করে বলল, সবাই চলে এসেছেন এবং সবাই তোমার মুখ থেকে পুরো ঘটনাটা জানতে চায়। তারা এও চায় যে সুবোধকান্তিবাবুর মৃত্যুর ব্যাপারে লোকের মনে মনে যে সংশয় আছে সেই রহস্যের ধূম্রজাল উন্মোচন তুমিই করো। কাজেই তোমার বক্তব্য এবার তুমি শুরু করে দাও, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দাদা সুবীরের কথায় নিজের বক্তব্য পেশ করতে প্রবীর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এরপর বলল, আমরা জেনেছি সুবোধকান্তিবাবু খুন হওয়ার কিছুদিন আগে একটা হুমকি চিঠি পেয়েছিল, যা পেয়ে সুবোধকান্তিবাবু খুবই ঘাবড়ে গিয়েছিলেন। যা শুনে মনে হওয়া স্বাভাবিক যে তার পূর্ব জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা নিয়ে তার মনে একটা অপরাধ বোধ জন্মেছিল এবং হুমকি চিঠি পেয়ে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। তার জীবনের পূর্ব ইতিহাস জানবার জন্য আমরা পুরুলিয়ার রোহিণী গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম সুবোধকান্তিবাবুর মৃত্যুর কারণ লুকিয়ে আছে ওই পুরুলিয়ার রোহিণী গ্রামেই। রোহিণী গ্রামে বাস করতেন ডক্টর মহেশ রুদ্র। তার ছিল 2 ছেলে ও 1টি মেয়ে। রাতে বিরতে গরিবের বাড়ি গিয়ে তাদের চিকিৎসা করতেন বলে তিনি ছিলেন সর্বপরিচিত ও সর্বজনপ্রিয়। এই মহেশ রুদ্রের 2 ছেলের নাম মন্টু ও রিঙ্কু এবং মেয়েটার নাম ছিল রিনা। মন্টু ও রিঙ্কুর পোশাকি নাম নির্ঝর ও দুর্জর ছিল এবং রিনার নাম ছিল সমাপিকা। সেই গ্রামেই দুর্জটি রায় নামক একটি নামকরা উকিল ছিলেন এবং তার ছেলের নাম ছিল সুধীন্দ্র কুমার রায় বা সংক্ষেপে এসকে রায়। সুধীন্দ্র কুমার মনে প্রাণে জাতীয়তাবাদী মহাপ্রাণ মানুষ ছিল। তিনি তখনকার দিনে আইসিএস পাস করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজ করলেও নিজের দেশবাসীর ওপর ব্রিটিশ শাসনের অত্যাচার তাকে ব্যথিত করে তুলত। তিনি বহু লোককে শুধু অর্থ সাহায্যই নয় আরও অনেকভাবে সাহায্য করতেন। বহুবার কারাবরণ করে যখন দেশ স্বাধীন হলো তখন তিনি জেল থেকে মুক্তি পেলেন। সুধীন্দ্র কুমার রায় মহৎ প্রাণ হলেও তার ছেলে সুবোধকান্তি রায় পুত চরিত্রের লোক ছিলেন না। নিজের চেষ্টায় উন্নতি করা সম্ভব নয় জেনেই তিনি বাবার সুনাম ও প্রভাব কাজে লাগিয়ে উন্নতির বাঁকা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। এমএলএ, এমপি ও রাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন অল্প বয়সেই। গ্রাম্য সহজ সরল রিনাকে তার কথায় কটুক চালে মোহান্বিত করে এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার যৌবন ভোগ করে তাকে অন্তঃসত্ত্বা করে সুযোগ বুঝে কলকাতায় পালিয়ে গেলেন। গ্রাম্য কিশোরী সমাপিকা দুর্নামের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করে শেষ পর্যন্ত জীবনের জ্বালা মেটায়। মহেশ রুদ্রের 2য় সন্তান দুর্জর ভগবতভাবে উদ্বুদ্ধ হয়ে গৃহত্যাগ করে। প্রথম সন্তান নির্ঝর কিন্তু বোনের সঙ্গে সুবোধকান্তি রায়ের বেইমানি ভুলতে না পেরে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এই ঘটনার জন্য প্রতিশোধ নেবে। কিন্তু প্রভাবশালী সুবোধকান্তি রায়ের উপর প্রতিশোধ নিতে গেলে তার গ্রামে পড়ে থাকলে চলবে না। এটা হৃদয়ঙ্গম করে সে গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে। পড়াশোনায় মেধাবী ছাত্র নির্ঝর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে খুব সহজেই উত্তীর্ণ হয়ে বিজ্ঞানের জগতে নাম করা বিজ্ঞানী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। কিন্তু শুধু বৈজ্ঞানিক হলেই সে তার প্রতিশোধ নিতে পারবে না জেনেই সে তার নামের সঙ্গে পেশারও পরিবর্তন করে অচিরেই নাম করা গোয়েন্দা প্রখর রুদ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এই সময় সামনের সারিতে বসে থাকা প্রখর রুদ্র উঠে দাঁড়িয়ে বললেন, প্রবীরবাবু, মন্টু কিংবা নির্ঝরে যে প্রখর রুদ্র, এ ব্যাপারে আপনার কোনো প্রমাণ নেই। আপনি পুরোটাই মন গড়া কথা বলছেন। প্রখরবাবু,
আমি যেটা বলছি তার উপযুক্ত প্রমাণ ছাড়া আমি এ কথা বলতাম না। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করে দেখুন, ঠিক সময় আমি একটা প্রমাণ হাজির করব। নির্ঝর রুদ্রের নিজের নাম ও চেহারা পরিবর্তন করার পর সুবোধ কান্তি রায়ের সঙ্গে হৃদ্যতা বাড়াতে কোনো অসুবিধাই হয়নি। প্রখর রুদ্রের নাম সুবোধ কান্তিবাবুর বিশেষ পরিচিত লোকই রেকমেন্ড করেছিলেন। সুবোধ কান্তিবাবু তখন অজানা লোক থেকে হুমকি চিঠি পেয়ে বেশ ঘাবড়েই গিয়েছিলেন। কাজেই তাঁর পক্ষে বিখ্যাত প্রখর রুদ্রকে তদন্তের কাজে নিয়োগ করতে কোনো সমস্যাই হয়নি। কিন্তু তিনি স্বপ্নও ভাবতে পারেননি তিনি যাকে নির্বাচিত করেছেন সেই তাকে হুমকি চিঠি পাঠিয়েছে এবং তার প্রাণনাশের পরিকল্পনা করছে। সুবোধ কান্তিবাবুর খুনি কিন্তু বোকা ছিল না। সে বুঝতে পেরেছিল যে সে সরাসরি খুন করলে ধরা পড়ে যাবে। সেই জন্য সে বেশ কয়েকজন ডামি বানিয়েছিল, আর তারা তার অবর্তমানে তার কাজগুলো করে আসতো। কিন্তু লোকে ভাবত প্রখর রুদ্রই সেই কাজ করছে। উদাহরণস্বরূপ শম্ভু সিং যে প্রখর রুদ্রের ডামি হয়ে অনেক কাজ করেছে, কিন্তু লোক ভেবেছে যে সে কাজ প্রখর রুদ্রই করেছে। আবার অনেক ক্ষেত্রে নিজেকে বাঁচাতে প্রখর রুদ্র বলেছেন তিনি করেননি, তার যমজ ভাই দুর্জর অর্থাৎ রিঙ্কু করেছে, যে কিশোর অবস্থায় সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিল। আমরা পুরুলিয়া গিয়ে সিঙ্গাখুড়োর কাছে জানতে পারি যে প্রখর রুদ্রর বাড়িতে যে বয়স্ক ভৃত্য শম্ভু ছিল সেই কিশোর বয়সে গৃহত্যাগী রিঙ্কু ওরফে দুর্জর। এই কথা জানার পর আমার মনে প্রশ্ন আসে, নির্ঝর রুদ্র তাঁর নিজের ছোট ভাই দুর্জরকে কেন খুন করল? আমার মনে সন্দেহ আসে যে প্রখর রুদ্রের বাড়িতে বসবাসকারী শম্ভু যে আসলে রিঙ্কু, সে নিশ্চয়ই প্রখর রুদ্রর ডুপ্লিকেট চিনতে পেরেছিল এবং সেই সত্যকে চাপা দেওয়ার জন্যই তাকে খুন করার প্রয়োজন হয়ে পড়ে। এখন প্রশ্ন, কি সেই জিনিস যা দেখে শম্ভু চিনতে পেরেছিল প্রখর রুদ্রের ডুপ্লিকেট বা যমজকে? এই বলে প্রবীণ একটু থেমে বলল, সিঙ্গাখুড়ো আমাদের রহস্যের সব কথা শোনাবে বলে সে সবার সামনে সিঙ্গাখুড়োকে ডাকলো। সিঙ্গাখুড়ো সবার সামনে এসে বলল, হ্যাঁ, মন্টুর ডান হাতে একটা লাল জড়ুল ছিল, যা দেখে আমরা বুঝতে পারতাম সে মন্টু না রিঙ্কু। লাল জড়ুল ডান হাতে থাকা মঙ্গলের চিহ্ন মনে করে মন্টু নিজের চেহারা পাল্টে প্রখর হয়ে যাওয়ার পরেও নিজের হাতের লাল জড়ুলটা বদলায়নি, যেই কারণে প্রখর রুদ্র শম্ভুর কাছে ধরা পড়ে এবং সেই কথাই শম্ভু আমাদের কাছে বলতে চেয়েছিল খুন হওয়ার আগের রাতে। সে দাবাবু বলা সত্ত্বেও তরুণবাবু তাড়া দেওয়াতে আমরা তার কথায় কান না দিয়েই ঘরে চলে যাই এবং সেই রাতেই সে খুন হয়। দেখা গেল প্রখর রুদ্র নিজের ডান হাতের লাল জড়ুল চাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রবীর স্মিত হাসে মুখ ভরিয়ে বলল, হাতের লাল জড়ুল চাপা দেওয়ার চেষ্টা করে এখন আর লাভ হবে না প্রখরবাবু, কারণ আপনি ধরা পড়ে গেছেন। আপনার যমজ নয়, আপনি সুবোধ কান্তিবাবুকে বিষ ইঞ্জেকশন দিয়ে খুন করে প্রতিশোধ নিয়েছিলেন। আপনি আপনার পরিচয় গোপন রাখতে আপনার ভাই রিঙ্কুকে আপনার বাড়িতেই খুন করেছিলেন। তরুণবাবু, এবার আপনি আসল অপরাধী প্রখরবাবুকে গ্রেপ্তার করতে পারেন। অপরাধীরাও হাজার চেষ্টা করেও তাদের অপরাধ গোপন করতে পারে না, একদিন না একদিন তারা ধরা পড়েই যায়। শুনছিলেন মুকুট রায়ের কলমে গোয়েন্দা যখন খুনি হয়। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, জয়, ঋতম, সুদীপ্ত, আয়ুষী, জয় দাস ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।